দেখবো ইলেকট্রন বিন্যাস তাহলে কি করব। আমরা আগে কি দেখেছিলাম কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা, এম কক্ষে 18টা, এম করে লিখতে হয়। যাই হোক, এবার আমরা ইলেকট্রন বিন্যাস এভাবে করব কিভাবে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম প্রথম কক্ষ যেটা আছে, প্রথম কক্ষে উপকক্ষ শুধুমাত্র একটাই, এস। ওকে 1s বলবো, যেহেতু প্রথম কক্ষ বলবো 1s। দ্বিতীয় কক্ষে কটা উপকক্ষ? দুটো দেখেছিলাম, একটা এস একটা পি। তাই কি হয়েছে, এটা হলো 2s, এটা হলো 2p। তৃতীয় কক্ষে কটা আছে? এস আছে, পি আছে আর ডি আছে। তাহলে এদিকে লিখবো কি করে? তৃতীয় কক্ষের উপকক্ষ 3s 3p 3d। চতুর্থ কক্ষের উপকক্ষ কটা আছে? চারটে, এস পি ডি আর এ। তাই চতুর্থ কক্ষের উপকক্ষগুলো চিহ্নিত করবো কি করে? এটা 4s 4p 4d 4f। চতুর্থ কক্ষের উপকক্ষ আমরা এভাবে চিহ্নিত করবো। এবার তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটা করবো কি করে? হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাকে দেখতে হবে কোন উপকক্ষের শক্তি সর্বনিম্ন। যে উপকক্ষের শক্তি সর্বনিম্ন সেখানে ফার্স্ট ইলেকট্রন প্রবেশ করবে। হ্যাঁ, সর্বনিম্ন জানবো কি করে? একটা সূত্র আছে, সেই সূত্রের নাম হচ্ছে N প্লাস এল সূত্র। এখানে আমি কিছু নোটস দিয়ে দিয়েছি, সেই নোটসের ডিটেলস লেখা আছে, আমি যেটা এখানে বোঝাচ্ছি সেই নোটস ফলো করলেই এটা পুরোটা পাওয়া যাবে। N প্লাস এল যে সূত্র আছে, এই সূত্রটা কি? হ্যাঁ, এখানে n মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, যেটা হচ্ছে এই প্রথম সংখ্যাগুলো, আর l মানে হচ্ছে অরবিটাল কোয়ান্টাম সংখ্যা বলা হয় বা দিগংশীয় কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, এখানে একটু মনে রাখবে তোমরা যে এস উপকক্ষ, পি উপকক্ষ, ডি উপকক্ষ আর এফ উপকক্ষ, এদের ক্ষেত্রে এল এর মানটা কত? এস এর ক্ষেত্রে আমরা মনে রাখবো 1, পি এর ক্ষেত্রে এস এর ক্ষেত্রে 0, পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 2 আর এফ এর ক্ষেত্রে 3। এটা আমাদের মনে রাখতে হবে। এখন পরমাণু গঠনে আমরা ডিটেলস পড়েছি, ঠিক আছে। এবারে দেখব কোন উপকক্ষের শক্তি কেমন, কার বেশি কার কম। ইলেকট্রন সেখানেই যাবে যার শক্তি কম, ফার্স্ট সেখানেই যাবে। এবারে আমরা এই উপকক্ষগুলোর শক্তিকে বিচার করব। কিভাবে বিচার করব? n প্লাস এল সূত্র নিয়ে। হ্যাঁ, যেমন এখানে এখানে n প্লাস এল যেটা আছে, n প্লাস এল, n মানে কি? প্রথম সংখ্যাটা এখানে কত? 1, আর l মানে কই? s কত এখানে? 0। তাহলে এখানে 1s মানে তার মানটা হচ্ছে 1। n প্লাস l এর মান দেখবো 2s এর ক্ষেত্রে। 2s এর ক্ষেত্রে n কত? 2, আর l কত? s কত? 0। তাহলে এটা কত হলো? 2। আর 2s এর ক্ষেত্রে n প্লাস l এর মান 2। 2p এর ক্ষেত্রে 2 প্লাস p এর মান 1 সমান 3। তার মানে যদি ইলেকট্রন ফার্স্ট যায়, তা কোথায় ফার্স্ট যাবে? প্রথমে 1s এ যাবে, 1 নম্বর কক্ষের 1s। দ্বিতীয়বারে কোথায় যাবে? 2 নম্বর কক্ষের 2s এ যাবে, কারণ এর মানটা কম। তারপরে কোথায় ইলেকট্রনটা যাবে? 3p, এই 2p, কারণ মানটা কত? 3। যেমন আমরা এইটা আর এটা যদি বিচার করি, 4s, এখানে n প্লাস l কত? 4 প্লাস s সমান 0, 4। এখানে n কত? n 3, আর l কত? d এর মান l সমান 2 সমান 5। তার মানে 3 নম্বর কক্ষ, এটা 4 নম্বর কক্ষ। 3 নম্বর কক্ষে 3d আছে, n প্লাস l এর মান 5, আর 4 নম্বর কক্ষে 4s আছে, n প্লাস l এর মান 4। কার মানটা কম? এই মানটা কম। তাই ইলেকট্রন ফার্স্ট কোথায় যাবে? n প্লাস l নিয়ম বলছে ইলেকট্রন ফার্স্ট সেখানেই যাবে যেখানে n প্লাস l এর মানটা কম হবে, তার শক্তিটাও কম হবে। তাহলে ইলেকট্রন যদি ফার্স্ট যায়, প্রথমে 3d এর আগে ইলেকট্রন ফার্স্ট চলে আসবে 4s এ, কারণ 3d অপেক্ষা 4s এর শক্তি কম। আবার যদি আমরা 4p করি, 4 প্লাস কত? p মানে 1 সমান 5। আমরা এই দুটোকে দেখতে পাচ্ছি দুটোই 5 হচ্ছে। দ্বিতীয় সূত্র n প্লাস l এর, সেটা কি? যদি n প্লাস l এর মানটা সমান হয়, যে ক্ষেত্রে n এর মানটা কম, মানে এখানে n এর মান কম, তার শক্তি কম হবে এবং ইলেকট্রন ফার্স্ট সেখানে প্রবেশ করবে। যেমন 3d আর 4p যদি বিচার করা হয়, দুজনের মানই হচ্ছে 5, কিন্তু এখানে 3, n এর মান 3, এখানে n এর মান 4। ইলেকট্রন ফার্স্ট প্রবেশ করবে কোথায়? 3d, তারপরে আসবে 4p তে। তার মানে আমরা একটা
সিরিজ মুখস্থ করে নেব। ইলেকট্রন ফার্স্ট কোথায় আসবে? ইলেকট্রন ফার্স্ট আসবে 1s, তারপর কোথায় আসবে যে 2s, তারপর কোথায় আসবে 3s, তারপরে সরি p আছে 2p তে আসবে, তারপরে 3s, তারপরে 3p, তারপরে প্রথমে 4s চলে আসবে, 3d চলে আসবে। এইখানে ইলেকট্রন ফার্স্ট সিরিজগুলো পূরণ হবে। এটা তোমাদের জানতে হবে ইলেকট্রন ফার্স্ট কোথায় পূরণ হচ্ছে। এবারে এখানে যেটা মূল বিষয়, সেখানে ইলেকট্রন কিভাবে পূর্ণ করব। ধরো কারো ইলেকট্রন 10টা আছে, কি করে পূরণ করবে? আমরা কি জেনে গেছি, এস এর সর্বাধিক করা থাকবে দুটো, পি এর সর্বাধিক থাকবে 6টা, ডি এর সর্বাধিক 10টা, আর এফ এর সর্বাধিক 14টা। আমাকে বলা হলো ক্যালসিয়াম, বা ধরা হলো অক্সিজেন, ধরে নাও অক্সিজেনে কটা ইলেকট্রন আছে? 8টা ইলেকট্রন আছে অক্সিজেনে। তাই কি করে পূরণ হবে? 1s, প্রথম পক্ষ মানে 1s, কটা পূরণ হবে? এস এ সর্বাধিক দুটো, এস এ কটা থাকবে? আবার 2s এও দুটো, কারণ এস এর সর্বাধিক দুটো। পি এ কটা থাকবে? পি এর সর্বাধিক 6টা থাকতে পারে, কিন্তু আমার হাতে আছে কটা? 4টে। তাহলে হয়ে গেল অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4। কিন্তু এখানে জানতে হবে এখানে কোনো কমা দিয়ে লেখা চলবে না, ডাইরেক্ট লিখবো। তাহলে পূরণ হলো এইভাবে। এবার আমাকে যদি বলা হয় বিভিন্ন ধরনের যে ইলেকট্রন বিন্যাস আছে, এখানে বললাম ফসফরাস কোথায় আছে? 15 আছে। তো ইলেকট্রন বিন্যাস কি হবে? এখানে দেখো 1s2 2s2, পি এর সর্বাধিক 6টা থাকতে হবে, 2p6, কটা হলো? 10টা, 3s2 12টা, 3p কটা হাতে আছে? 3টে। পি এর সর্বাধিক 6টা থাকতে পারে, কিন্তু আমার হাতে আছে 15 ইলেকট্রন, তাই এখানে কমপ্লিট। মানে এটা ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। আমাকে বলবে ফসফরাসের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? শেষ কক্ষ মানে একটা প্রথম কক্ষ, যেটা 2 দিয়েছে দ্বিতীয় কক্ষ, 3 দিয়েছে তৃতীয় কক্ষ। তাই ফসফরাসের শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? 5টি। এটা ফসফরাসের ইলেকট্রন বিন্যাস। হ্যাঁ, এখানে কিছু আছে ব্লক এলিমেন্ট, ব্লক মৌল। এখানে যেটা আছে ফসফরাসের ক্ষেত্রে শেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে? পি কক্ষে, উপকক্ষে। সেই জন্য ফসফরাসকে বলবো পি ব্লক মৌল। এখানেও প্রবেশ করেছে পি এতে, তাহলে এখানে অক্সিজেনও পি ব্লক মৌল। আমি ক্যালসিয়াম করছি 1s2, 20টা ইলেকট্রন আছে ক্যালসিয়ামে, 2s2 2p6 3s2 3p6, কটা হলো? 18টা। 3 বাজে 4, 4 এ কটা থাকবে? দুটো। এস এ সবসময় সর্বাধিক দুটো, পি এর সর্বাধিক 6টা, 20টা হয়ে গেল। না 4s তোমার মনে রাখতে হবে, 4s পর্যন্ত টোটাল ইলেকট্রন সংখ্যা 20টা হয়। ক্যালসিয়াম হয়ে গেল। ক্যালসিয়ামের শেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করেছে? এস এ, সেই জন্য ক্যালসিয়ামকে বলবো এস ব্লক মৌল। ঠিক আছে, এবারে আমরা যেটা চলে আসবো ডি ব্লক মৌল। ডি, যেমন আমি বললাম ভ্যানাডিয়াম 23। তাহলে এটা যেটা আছে 1s2 2s2, চোখ বুঝে 20 পর্যন্ত লিখে দিলাম, 2p6 3s2 3p6, 4 আসবে 4s2, 4 এর পর কত আছে? 3d, এখানে 20 হলো, কটা ইলেকট্রন? 3d 3। শেষ ইলেকট্রন কথা প্রবেশ করেছে ডি এ, সেই জন্য একে বলবো ডি ব্লক মৌল। এখানে দেখা যাচ্ছে প্রথমে ইলেকট্রন কোথায় প্রবেশ করে? 4 নম্বর কক্ষে, তারপরে আবার 3 নম্বর কক্ষে চলে এলো। ঠিক আছে, তাহলে এটা বলবো ডি ব্লক মৌল। এখানে একটু ভালো করে মনে রাখতে হবে, যদি ক্যাটন বা অ্যানন করা হয়, এখানে আমি আর একটা জিনিস বলছি, এখানে ফসফরাস আছে, নাইট্রোজেনে আমি ইলেকট্রন বিন্যাস করছি 1s2, নাইট্রোজেনের মতো 7 থাকে, 2s2 2p3, কটা ইলেকট্রন? 7টা ইলেকট্রন। হ্যাঁ, এখানে একটা সূত্র আছে স্থায়িত্বের জিনিস, নাইট্রোজেন আর অক্সিজেন। এখানে দেখা যাচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে যেটা করেছিলাম P4 ছিল আর P3,
আমরা এটা স্থায়িত্ব সম্বন্ধে একটু বলবো। স্থায়িত্ব মানে কোনো উপকক্ষ যদি অর্ধপূর্ণ থাকে বা সম্পূর্ণ পূর্ণ থাকে সেটা খুব স্থায়িত্ব হয়। সেটা আমি পরে বিচার করছি। মানে পি এর সর্বাধিক কটা থাকতে পারে? 6টা। তাহলে পি এর অর্ধপূর্ণ হওয়া মানে কি? পি এ কটা থাকবে? 3টে। যদি পি এ কোনো সময় অর্ধেক পূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ থাকে সেটা অধিক স্থায়ী হবে। তাহলে P3, তাহলে অক্সিজেন আর নাইট্রোজেন কে অধিক স্থায়ী মৌল? নাইট্রোজেন, কারণ ওর অর্ধপূর্ণ পি আছে, এখানে অক্সিজেন অর্ধপূর্ণ পি নেই। যাই হোক, আমরা ইলেকট্রন বিন্যাস থেকে এরপর আসবো স্থায়িত্বে। এখানে আমাকে বললো ক্যালসিয়াম, ক্যালসিয়াম 2+, কটা ইলেকট্রন হবে? ক্যালসিয়াম 2+ মানে কটা ইলেকট্রন? ক্যালসিয়াম 20টা ছিল, 2+ 18টা ইলেকট্রন। মানে এখানে আমি লিখবো 1s2 2s2 2p6 3s2 3p6, মানে এই 4s ইলেকট্রনটা বেরিয়ে চলে গেছে, 18টা ইলেকট্রন হয়ে গেছে। বোঝা যাচ্ছে? এগুলো একটু ভালো করে আয়ত্ত করবে, তোমরাও বিভিন্ন জিনিস প্র্যাকটিস করবে। হ্যাঁ, এখানে যে এত বড় ইলেকট্রন বিন্যাস দিচ্ছি এইটাকে আমরা একটু শর্ট করে দেব। নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস দিয়ে লিখব। নিষ্ক্রিয় মৌল কটা থাকে? হিলিয়াম কটা ইলেকট্রন? 2টো। নিয়ন কটা ইলেকট্রন? 10টা। আর্গন কটা ইলেকট্রন? 18টা। আমার এই পর্যন্ত লাগছে 18টা। 18টা ইলেকট্রন হচ্ছে এইটুকু, এটা 18টা ইলেকট্রন। এইটাকে আমরা লিখবো আর্গন, মানে এটা 18টা ইলেকট্রন, 4s2 3p3। তাহলে ভ্যানাডিয়ামে ইলেকট্রন বিন্যাস আমরা এইভাবে লিখতে পারি। আর্গন 18 হয়ে গেল, 4s2 20 3d3 হয়েছে। আমরা বললাম ফসফরাস, যেখানে পি লিখেছি। ফসফরাসের ক্যাটায়ন এবং অ্যানোনের যে ইলেকট্রন বিন্যাসগুলো হয়, ক্যাটায়ন এখানে দেখালাম, অ্যানোনের 3-, কটা ইলেকট্রন আছে? 3টে ইলেকট্রন এক্সট্রা প্রবেশ করেছে, তাই কটা ইলেকট্রন হলো? 18টা। কিভাবে লিখবো? 1s2 2s2 2p6 3s2, 12টা হলো 3p6, 18টা হয়ে গেল। তার মানে এখানে ফসফরাস 3- আয়নের ইলেকট্রন বিন্যাস এইভাবে আমরা লিখে দিলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে আমরা এইভাবে লিখবো না, আর্গন দিয়ে দিলাম হবে না, ঠিক আছে? এটা পুরোটাই লিখতে হবে। এবার আমরা যেটা আসবো মূল আলোচ্য বিষয়, ক্যাটায়ন। ডি ব্লক মৌলের ক্ষেত্রে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস যেমন কি করে হবে? আমরা কপার, আচ্ছা ক্রোমিয়াম ইলেকট্রন বিন্যাস লিখি। ক্রোমিয়াম হচ্ছে প্রথমে ইলেকট্রন বিন্যাস দেখাই, ক্রোমিয়াম 24-এ আছে। তাহলে আমি প্রথমে আর্গনের ইলেকট্রন বিন্যাস লিখলাম, আর্গন, তাহলে 4s2 3d4, কারণ এখানে তো 20 হয়েছে, এখানে 24। হ্যাঁ, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমি নোটসের মধ্যে ভালোভাবে লিখে দিয়েছি পয়েন্ট করে। কি মনে রাখতে হবে? ডি উপকক্ষে যখন 4টে ইলেকট্রন অথবা 9টা ইলেকট্রন থাকে, 4টে ইলেকট্রন মানে কি? D5 থেকে একটা কম আর D10 থেকে একটা কম। অর্ধপূর্ণ আর সম্পূর্ণ পূর্ণ যদি থাকা তারা কি স্থায়িত্ব পায়? কেবলমাত্র ডি এর ক্ষেত্রে, পি এর ক্ষেত্রে যাবো না। ডি এর ক্ষেত্রে আমরা এটা দেখব, যদি ইলেকট্রন D4 বা D9 হয়, এখানে আমরা D4 D9টা আমরা দেখবো, D4 আছে, তাহলে তখন কি হবে? এর পরের যে এস উপকূল, 3-এর পর কে? এস, 4s, এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসবে, মানে ইলেকট্রন বিন্যাস হবে R1 4s1 3d5। ইলেকট্রন বিন্যাস এইটা হবে না, হবে এইটা। কেবলমাত্র যদি 4 আর 9 আসে সেই ক্ষেত্রে আমরা কি করব? D4 বা D9, সেই ক্ষেত্রে করব আমরা এস থেকে একটা ইলেকট্রন ডি এ প্রবেশ করে দেবো, D5 করব, কারণ এটা অধিক স্থায়ী। এখানে যদি D3 হতো করবো না, D3 থাকবে। যদি 4 হয় তখনই আমরা জাস্ট করবো 4 থেকে টেনে নিয়ে ওখানে দিয়ে দেবো। এবার আছে কপার, কপার 29, কি হবে? আর্গন 18 হলো, 4s2 20 হলো, 3d9 29। হ্যাঁ, এই যে 9 এলো, তার মানে এটা ভুল, 9 থাকতে পারবে না যদি নর্মালে হয়। আর্গন 4s1 3d10, এটা একটা সূত্র ভালো করে মনে রাখতে হবে। যদি ডি এ 5টা 4টে অথবা 9টা থাকে, ওই ইলেকট্রন বিন্যাস স্থায়ী হবে না। স্থায়িত্বের জন্য আগের থেকে একটা এস থেকে একটা ইলেকট্রন
মানে পরের এস উপকক্ষ থেকে ইলেকট্রন এখানে স্থানান্তর হয়ে যাবে, হয়ে এখানে 5 করবে আর 9 হলে তাকে 10 করে অধিক স্থায়িত্ব প্রদান করবে। এটা মনে রাখতে হবে। এটি এর একটা মূল আলোচ্য বিষয় আছে, যেটা হচ্ছে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস। কপার প্লাস ইলেকট্রন করা 28টা ইলেকট্রন আছে, তাহলে পূরণ হবে কি হবে, আর্গন ইলেকট্রন যখন যাবে 4 কটা ইলেকট্রন যাবে, একটা ইলেকট্রন যাবে 3d 9, না এটা হবে না। এটা মনে রাখতে হবে সর্বদা ইলেকট্রন যখন যাবে শেষ কক্ষ থেকে বেরিয়ে যাবে। শেষ কক্ষ এখানে কোনটা 4, এটা কত 3। ইলেকট্রন যখন বেরিয়ে যাবে শেষ কক্ষ থেকে বেরোবে, তার মানে ইলেকট্রন বেরোবে কোথা থেকে 4 থেকে, তাহলে এর পরে থাকবে কি 3d 10। এটা হচ্ছে আসল ইলেকট্রন বিন্যাস। আমরা ডি ব্লক মৌলের ক্ষেত্রে টোটাল ইলেকট্রন সংখ্যা গুণে ইলেকট্রন বিন্যাস করব না, আমরা প্রথমে প্রাথমিকটাকে ভেবে নেব, তারপর এটা করব। যদি জিঙ্ক বলি, জিঙ্কের ক্ষেত্রে কি হবে, জিঙ্ক প্লাস, জিঙ্কে যদি হয় জিঙ্ক 30-এ হয়, আচ্ছা 28, আমরা 28 নিকেল ক্ষেত্রে করি, নিকেল করা ইলেকট্রন আছে 28টা, কি হবে আর্গন 4s2 3d 8। এটা 10 করবো না কারণ 8 আছে। দেখো এখানেও 28 এখানেও 28, ইলেকট্রন সংখ্যাটা সমান কিন্তু তাদের ইলেকট্রন বিন্যাসটা কি আলাদা। ক্যাটায়নের ক্ষেত্রে ইলেকট্রন বেরিয়ে গেছে 4 থেকে, আর এখানে ইলেকট্রন বেরোনোর কোনো প্রশ্নই নেই। যদি নিকেল 2+ হয় তাহলে তখন এটা বেরিয়ে যাবে, তার মানে ইলেকট্রন সংখ্যা একই কিন্তু ইলেকট্রন বিন্যাসটা আলাদা। আমাদের এই জিনিসগুলোকে মনে রাখতে